তা সত্ত্বেও আমি অনুরোধ করব শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, শান্তি রক্ষা করবার জন্য। বিজয় উৎসব হবে, তবে সেটা আমরা বলছি, আমরা যেহেতু 20 তারিখে আগেরবার শপথ নিয়েছিলাম, আর যেহেতু এবারে 20 তারিখটা এমন একটা সময় হয়েছে যে কালকে নোটিফিকেশন হয়ে লিস্ট আস্তে আস্তে হয়তো সন্ধ্যে হয়ে যাবে, তার মানে কালকেই আমরা কাজ শুরু করতে পারতাম। কালকে থেকে 30 তারিখ পর্যন্ত বিজয় উৎসব মানে সাংস্কৃতিক উৎসবের মধ্যে দিয়ে অনেক ছেলেমেয়েরা আমাদের খুব ভালো রেজাল্ট করেছে। মাধ্যমিকের ছেলেমেয়েরা, উচ্চ মাধ্যমিকের ছেলেমেয়েরা, মাদ্রাসার ছেলেমেয়েরা, হাজিদের ছেলেমেয়েরা, আইএসসি, তারপরে ওদিকে সিবিএসসি যত পরীক্ষা হয়েছে, অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে যাদের হয়তো পড়াশোনা করার ক্ষমতাও নেই। তাদের অভিনন্দন জানানো, তাদের সম্মানিত করা, মামাটি মানুষকে সম্মানিত করা, সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে দিয়ে সামাজিক সাংস্কৃতিক কর্মসূচি নেওয়ার জন্য আমাদের দল কাল থেকে 30 তারিখ পর্যন্ত এই কর্মসূচি আমরা পালন করব। বাংলার মনীষীদের সম্মান জানিয়ে যেভাবে আমরা করি, কারণ মনে রাখবেন বাংলা সভ্যতা সংস্কৃতি ভারতবর্ষের জাতীয়তা বোধ বলুন, দেশপ্রেম বলুন, স্বাধীনতা সংগ্রাম বলুন, নবজাগরণ বলুন, সব কিছুর মূলে আছে। সুতরাং এই কর্মসূচিটা আমরা নিচ্ছি। আগামীকাল যেহেতু আমরা গত বছর 20 তারিখে আমরা শপথ নিয়েছিলাম, 20 মেটা আমাদের কাছে পরিবর্তনের দিন, তাই আজকে রেজাল্ট বেরোনোর পর আগামীকাল সকাল 12টা, 12:30টায় আমাদের যারা ইলেক্টেড এমএলএ হবেন তারা এখানে আসবেন এবং তারা তাদের দলীয় নেতা ঠিক করবে সিস্টেম অনুযায়ী। এখন থেকে বলে দিলাম এই কারণে, কারণ নর্থ বেঙ্গল থেকে যারা আসবেন তাদের এসে পৌঁছতে হবে। কালকে 12:30টায় সেই মিটিংটা হবে, আর তারপরে দলের পক্ষ থেকে রাজ্যপালকে জানানো হবে সেই কর্মসূচি। বাদ বাকি আমরা আমাদের দলীয়ভাবে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি ফ্রাইডেটা আমি একটু প্রেফার করি, কারণ ফ্রাইডেটা হচ্ছে সমস্ত ধর্মের, সর্বধর্মের একটা গুরুত্বপূর্ণ দিন। জুম্মাবারও হয়, মসজিদ বলুন, মন্দির বলুন, গুরুদ্বারা বলুন, গির্জা বলুন, একটা সর্বধর্ম সমন্বয়ের ঐক্যের দিন। তাই কালকে ফ্রাইডেতে আমরা লিডার ইলেক্টেড হবে এবং নেক্সট ফ্রাইডে শপথ হবে। 29 তারিখের মধ্যে অ্যাসেম্বলি বসার দিন আছে, সেটা আমাদের দলের মধ্যে কথা বলে 29 তারিখের আগেই 27 তারিখ হয়ে যাওয়ার পরে প্রয়োজন হলে স্পিকারের প্রোটেম স্পিকার বা অ্যাসেম্বলি যে সিস্টেম আছে সেই সিস্টেম ফলো করে দরকারি শনিবার দিনও করা যেতে পারে, যেহেতু ডেট আর নেই। 29 তারিখের মধ্যে করতে হবে, বা 29 সানডে। সুতরাং এই ফর্মালিটিস গুলো আমরা ইতিমধ্যেই দলের সাথে কথা বলি, আমরা ইতিমধ্যে এটা করে নিয়েছি, এটা আপনাদের জানিয়ে দেওয়া হলো। আজকে কিছুক্ষণ আগে আমাকে প্রধানমন্ত্রী ফোন করে অভিনন্দন জানিয়েছেন, অরুণ জেটলিজি ফোন করেছিলেন, সুরেশ প্রভু আমার সাথে অনেক দিনের জানাশোনা, পার্সোনালি মেসেজ দিয়েছেন অভিনন্দন জানিয়ে, অমিতাভ বচ্চনজি তিনিও মেসেজ দিয়েছেন, আরো অনেকেই, অনেক চেম্বার্স আমাকে গতকালও মেসেজ দিয়ে গেছে, বিভিন্ন কমিউনিটি, কাস্ট, ক্রিড সকলে। আমি আমাদের সকলের পক্ষ থেকে এই লড়াইটাই মনে করি আমাদের দায়বদ্ধতাও বেড়ে গেল, দায়িত্ব বোধ বেড়ে গেল, কাজটাকেই চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে অনেক দেনা থাকা সত্ত্বেও আমরা তো 4 বছরে, 5 বছর তো নয়, 5 বছর তো পূর্ণ হবে 20 মে, আর তার আগে 6 মাস তো ইলেকশন কমিশনের আন্ডারে থাকে। সুতরাং 4 বছর বলতে পারেন। এই 4 বছরে আমরা যেভাবে কাজ করেছি 1,40,000 কোটি টাকার দেনা শোধ করবে, মানে হারকুলাস টাস্ক বলতে কেউ করতে পারবে।
এটা আমি চ্যালেঞ্জ করে বলি। তা সত্ত্বেও আরো ভালো করে কাজের উত্তর, যে কাজগুলো আমরা শুরু করেছি সেগুলোকে কমপ্লিট করা, এবং স্বপ্ন একটাই, বাংলাকে বিশ্ব সেরা শ্রেষ্ঠ বাংলায় পরিণত করা, এবং সব রাজ্যের সাথে আমাদের সম্পর্ক ভালো করা, সব প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো করা, এবং আমাদের প্রায়োরিটি অবশ্যই থাকবে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট ফর দ্য ডাউন ট্রডেন পিপল, ফার্মার, ক্ষেত মজদুর, আনঅর্গানাইজড ওয়ার্কার, গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, অসহায় মানুষ, আর বিশেষ করে আমার স্টুডেন্ট, ইউথ এবং আমার কালচার নিউ জেনারেশন, তাদেরকে হেল্প করার কর্মসূচি আমাদের প্রায়োরিটি তালিকায় থাকবে। এটা আমাদের ড্রিম, এটাই আমাদের বিষয়। এইটুকু আমার বলা। এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এক একজন করে আমায় জিজ্ঞেস করতে পারেন। আসতে ওরকম না, এক একজন করে প্লিজ। ন্যাশনাল প্রেসকে আমি আগে ফার্স্ট অ্যালাউ করবো। I must thanks to my national press and media. मीडिया का धन्यवाद करती हुई और प्रेस कॉन्फ्रेंस पहली बार मुखातिब होती हुई एक लैंडस्लाइड विक्ट्री के बाद ममता बनर्जी, सुमंतो भट्टाचार्य हमारे साथ मौजूद है। अनुवाद थोड़ा सा करेंगे, कुछ अहम ऐसे पॉइंट्स जो थोड़ा सा शायद ये रिफ्लेक्शन दे पाएं कि दूसरी बार आई हैं, पूरे रोड पूरे गर्जन के साथ आई और क्या कह रही थी। ममता जब भी बात कर रही थी दरअसल वो बड़ा इमोशनल, बड़ा भावनात्मक था, और बंगाल की जनता खासतौर पर माना जाता है कि कभी थोड़ा काव्यात्मक उनका हृदय रहता है। तो एक बात बड़ी गौर करने वाली थी कि ममता लगातार ये कह रही थी मानुष ध्वंसो, माने जो मानवता का विनाश हो रहा है, बड़ा दार्शनिक सा उनका पहलू था। और पूरा बंगाल का जो अपना इतिहास रहा है कि कांग्रेस के विधान चंद्र राय, वो सिद्धार्थ शंकर राय के बाद जो नक्सल मूवमेंट का सारी हत्याओं का दौर चला स्टेट का, उसके बाद जो है सीपीएम के दौर को भी इन्होंने इसी ग्राउंड पे वो किया। तो अब पूरा जो शिफ्ट होता हुआ दिखाई दे रहा है कि ममता बार बार उस चीज़ को एम्फेसिस दे रही है कि एक तसल्ली पसंद जिंदगी बंगाल के लोग चाहते हैं, और उसको बार बार एश्योर कर रही ममता। लगातार इस बात को कह रही कि एक मानुष की तरह, माने एक इंसान की तरह, यहाँ माने एक सभ्य इंसान की तरह, सभ्य समाज की तरह हमको रहना है, और हमारी पूरी कोशिश ऐसी है। ऐसा करते समय उन्होंने अपने पॉलिटिकल राइवल्स हैं, ये जो विरोधी पार्टी, उन पर कोई अटैक नहीं किया उन्होंने। एक बड़ा ही भावनात्मक बार बार भाषण दे रही हैं, जितना मैं समझ पाया, क्योंकि बार बार थोड़ा सा ऑडियो डिस्टर्बेंस भी मुझे सुनाई दे रहा था। लेकिन लब्बो लिबाव ये था कि उनका बहुत ही भावनात्मक अपील था, क्योंकि बहुत लैंडस्लाइड विक्ट्री वो लेके आई हैं। अब उनको एक कहा जाए तो उनके सामने अपोजिशन नाम की कोई चीज़ वहाँ रह नहीं गई है। तो एक तरह से अब ममता का जो टेम्परामेंट भी है, काम करने का जो अंदाज है, वो लगाम पसंद करती नहीं है। और अब तो एक तरह से मुझे देखा जाए तो पूरी तरह बेलगाम है, बुरी तरह से निष्कंटक उनका रास्ता है, और पूरी तरह से ममता खुल के काम करने के लिए। वो तभी लिए तमाम एरियाज का भी वो जिक्र कर रही थी, भले वो जादवपुर की बात कर रही हूँ या कुछ कम्युनल चीज़ों का उन्होंने जिक्र किया, और कुछ घोटालों का भी जिक्र किया। सीधा तो सारदा नहीं बोला उन्होंने, लेकिन यानी इन सब चीज़ों को दरकिनार करके आप अंदाज़ा लगा सकते हैं, जब वापसी ऐसे होती है तो फिर इस तरह की बातें कहना तो लाजमी ही है।